नमस्कार स्टाडी अफ हिस्ट्रीते सबाइके स्वागत। आज आमी पश्चिमबंग मध्य शिक्षा परिषदेर षष्ठ श्रेणीर तृतीय अध्याय अर्थात सेकेंड साबमेट्रिक परीक्षा रयेछे। भारतीय उपमहादेशेर प्राचीन इतिहासेर धारा प्रथम पर्याय आनुमानिक ख्रीष्टपूर्व 7000 থেকে 1500 अब्द। এই অধ্যায় থেকে পাঠ্য বই খুঁটিয়ে যে সমস্ত প্রশ্ন উত্তর হয় সেগুলো তোমাদের কাছে আজ উপস্থাপনা করব। এই পাঠ্য বই খুঁটিয়ে এই ভাগটিকে আমি দুটি ভাগে ভাগ করেছি। একটা হলো পার্ট 1। এই পার্ট 1 এর দাগ নম্বর 1 থেকে 26 আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এইবারে আমরা আলোচনায় আসি। দেখো পাঠ্য বই খুঁটে প্রশ্ন উত্তর। তোমাদের প্রশ্নগুলো পেজ নাম্বার ধরে ধরে করা হয়েছে, যেমন 29, 30 এরকম পরপর পেজ নম্বর ধরে ধরে করা হয়েছে। এটি পার্ট 1। প্রথমের কোশ্চেন, একের দাগ, বর্ণ বা লিপির কখন উদ্ভব হলো? উত্তর, যখন মানুষ লিখতে শিখলো তখন বর্ণ বা লিপির উদ্ভব হলো। 2, সভ্যতা গড়ে ওঠার পিছনে কী কী দিক থাকে? সভ্যতা গড়ে ওঠার পিছনে উন্নত গ্রাম ও নগর জীবন, লিপি, শিল্প, স্থাপত্য, শাসন কাঠামোর গুরুত্ব রয়েছে। পেজ নম্বর 30-এ দেখো 3-এর দাগের কোশ্চেন, তামা পাথরের যুগ বলতে কী বোঝো? যে সময় মানুষ বেশিরভাগ তামা ও পাথরের ব্যবহার করত সেই সময়কে তামা পাথরের যুগ বলা হয়। 4-এর দাগের কোশ্চেন, মেহেরগড় কোথায় অবস্থিত? পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোলান গিরিপথের খানিকটা দূরে মেহেরগড় অবস্থিত। পেজ নম্বর 31, 5-এর দাগের কোশ্চেন, মেহেরগড়ের সভ্যতা কত খ্রিস্টাব্দে কি আবিষ্কার করেন? এ ব্যাপারে তাকে কে সাহায্য করেন? 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক জ্যাঁ ফ্রাঁসোয়া জারিচ এ ব্যাপারে তাকে সাহায্য করেছিল কে? না হচ্ছে রিচার্ড মেডো। 6 দাগের কোশ্চেন, মেহেরগড়ের ড্যাশ নির্ভর সভ্যতার নজির পাওয়া গেছে? কৃষি নির্ভর। 7, মেহেরগড় সভ্যতাকে কয়টি পর্যায়ে ভাগ করা যায় ও কী কী? মেহেরগড় সভ্যতাকে 3টি পর্যায়ে ভাগ করা যায়, যথা প্রথম পর্ব বা সবচেয়ে পুরনো পর্যায় খ্রিস্টপূর্ব 7000 থেকে 5000 অব্দ, দ্বিতীয় পর্ব খ্রিস্টপূর্ব 5000 থেকে 4000 অব্দ, তৃতীয় পর্ব আনুমানিক খ্রিস্টপূর্ব 4300 থেকে খ্রিস্টপূর্ব 3800 অব্দ পর্যন্ত। 8-এর দাগের কোশ্চিন, মেহেরগড় সভ্যতার সবচেয়ে পুরনো পর্যায়ের বৈশিষ্ট্যগুলি লেখো। মেহেরগড় সভ্যতায় সবচেয়ে পুরনো পর্যায়ের বৈশিষ্ট্যগুলি হলো: 1, ওই পর্যায়ে সেখানকার মানুষ গম ও যব ফলাতে পারত। 2, ছাগল, ভেড়া, কুঁজওয়ালা ষাঁড় ছিল তাদের গৃহপালিত পশু। 3, এই পর্যায়ে পাথরের তৈরি জাঁতা ও শস্য পেশার যন্ত্র পাওয়া গেছে। 4, এই পর্যায়ের মানুষরা পাথরের ছুরি ও পশুর হাড়ের যন্ত্রপাতি বানাতে পারত। 5, এই পর্যায়ে ধাতুর তৈরি জিনিসপত্র পাওয়া যায়নি। 6, মেহেরগড়ে মাটির বাড়িগুলিতে রোদে পোড়ানো ইটের ব্যবহার দেখা যায় এবং বাড়িগুলিতে একের বেশি ঘর থাকত। 7, কিছু কিছু বাড়ি সাধারণ বাড়ির থেকে অনেক বড় ছিল। প্রত্নতাত্ত্বিকরা অনুমান করেন সেগুলিতে শস্য মজুদ রাখা হতো। মূলত উপমহাদেশের সবথেকে পুরনো শস্য মজুদ রাখার বাড়ি মেহেরগড়ে পাওয়া গিয়েছে। 9-এর দাগের কোশ্চিন, মেহেরগড়ের দ্বিতীয় পর্যায়ের বৈশিষ্ট্যগুলি লেখো। মেহেরগড়ের দ্বিতীয় পর্যায়ের বৈশিষ্ট্যগুলি হলো: 1, গম ও জবের পাশাপাশি এই পর্বে কার্পাস চাষেরও প্রমাণ পাওয়া যায়। 2, এই পর্যায়ে সবচেয়ে পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গিয়েছে। 3, মেহেরগড়ের এই পর্যায়ে মাটির পাত্র তৈরি হতো। প্রথম দিকে পাত্রগুলি হাতে তৈরি হতো, কিন্তু পরবর্তীকালে কুমোরের চাকা আবিষ্কার হওয়ায় চাকে মাটির পাত্র তৈরি হতো। 4, এই পর্যায়ে বিভিন্ন রকম পাথর ও শাঁখ দিয়ে গয়না তৈরি করা হতো। 5, শাঁখ ও পাথরগুলি মেহেরগড়ে বাইরে থেকে আসতো। 10-এর দাগের কোশ্চিন, মেহেরগড়ের তৃতীয় পর্যায়ের বৈশিষ্ট্যগুলি লেখো। মেহেরগড়ের তৃতীয় পর্যায়ের বৈশিষ্ট্যগুলি হলো: এই সময় নানা রকম গম ও যব চাষ করা হতো। 2, কুমোরের চাকায় মাটির পাত্র বানানোর কৌশল এই পর্বে ছড়িয়ে পড়েছিল। 3, পাত্রগুলি এই সময় চুল্লিতে পুড়িয়ে সেগুলির গায়ে নানা রকম নকশা ও ছবি আঁকা হতো। 4, এই সময় একরঙা, 2 রঙা, বহু রঙা মাটির পাত্র পাওয়া গেছে। 5, এই পর্বে বসতি হিসাবেও আয়তন বেড়েছিল। 6, এই পর্বে তামার ব্যবহার শুরু হয়েছিল। এছাড়া পাথরের তৈরি নানা রকম জিনিসপত্রের ব্যবহার ছিল। 7, মূলত এই পর্বে মেহেরগড়ের শিলমোহরের ব্যবহার শুরু হয়েছিল। এবার আমরা চলে আসব
পৃষ্ঠা নম্বর 32 বা পেজ নম্বর 32 32 11 মেহেরগড়ের সমাধি সম্পর্কে লেখো। মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হল সমাধিক্ষেত্র। সমাধিতে মৃতদেহ সোজাসুজি বা কাত করে শুয়ে দেওয়া হতো। মৃতের সঙ্গে দেয়া হতো নানা জিনিসপত্র, যেমন শাঁখ বা পাথরের গয়না, কুড়ুল প্রভৃতি। এছাড়া সমাধিতে দেয়া হতো নানা গৃহপালিত পশুও। সমাধিতে মূল্যবান পাথরও পাওয়া যেত। মৃতদেহকে লাল কাপড় জড়িয়ে লাল রং মাখিয়ে সমাধি দেওয়া হতো। পৃষ্ঠা নম্বর 33 12 দাগের কোশ্চিন, হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে কি আবিষ্কার করেন? 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি। মহেঞ্জোদারো সভ্যতা কত খ্রিস্টাব্দে কি আবিষ্কার করেন? 1922 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। 14 দাগের কোশ্চিন, হরপ্পা ও মহেঞ্জোদারো কেন্দ্র দুটি কোন উপত্যকায় অবস্থিত? সিন্ধু উপত্যকায়। 15 হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? প্রায় ইতিহাস যুগের। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, যেগুলো ভিভিআই মারা আছে দেখবে, যেগুলো ভিভিআই পাশে লেখা আছে ওগুলো পরীক্ষায় তোমাদের আসে, সব সময় আসে, ওগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা, কত খ্রিস্টাব্দে কী আবিষ্কার করেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 16 দাগের কোশ্চিন, হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কেন? খুব ভালো কোশ্চিন, পরীক্ষায় আসে। হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাসের যুগের সভ্যতা বলা হয় কারণ হরপ্পার লোকেরা লিখতে জানতো, কিন্তু সেই লেখা আজও পড়া যায়নি। তাই প্রত্নবস্তুর উপর ভিত্তি করেই হরপ্পা সভ্যতার ইতিহাস জানতে হয়। 17 দাগ, হরপ্পা সভ্যতাকে তামা বন যুগের সভ্যতা বলা হয় কেন? হরপ্পা সভ্যতার মানুষ তামা ও ব্রোঞ্জ ধাতুর ব্যবহার জানত, সেই জন্য এই সভ্যতাকে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়। 18 তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতাগুলির মধ্যে কোন সভ্যতা সবচেয়ে বড়? হরপ্পা সভ্যতা। 19 দাগের কোশ্চিন, কোন সময় থেকে কোন সময় হরপ্পা সভ্যতার উন্নতির সময়? খ্রিস্টপূর্ব 2600 থেকে খ্রিস্টপূর্ব 1800 অব্দ। 20 দাগের কোশ্চিন, সাধারণত হরপ্পা সভ্যতার সময়কাল ধরা যায় কোন সময়কে? খ্রিস্টপূর্ব 3000 থেকে খ্রিস্টপূর্ব 1500 বা 1500। পৃষ্ঠা 34 21 দাগের কোশ্চিন, হরপ্পা সভ্যতার বিস্তার সম্পর্কে আলোচনা করো বা হরপ্পা সভ্যতা কত দূর ছড়িয়ে পড়েছিল? দেখো, এক তোমরা পয়েন্ট করে লিখবে, এটা এক। সাধারণভাবে বলা যায় জম্বুর মান্ডা ভারতীয় উপমহাদেশের এই সভ্যতার উত্তর সীমা, তবে তারও উত্তরে আফগানিস্তানের একটি প্রত্নক্ষেত্রেও হরপ্পা সভ্যতার অনেক চিহ্ন দেখা গেছে। 2 দক্ষিণে গুজরাট কচ্ছ অঞ্চলে হরপ্পা সভ্যতা ছড়িয়ে পড়েছিল, তবে আরও দক্ষিণে মহারাষ্ট্রের দৈমাবাদ অঞ্চলে এই সভ্যতার ছাপ দেখা যায়। 3 হরপ্পা সভ্যতার পশ্চিম সীমা বর্তমান পাকিস্তানের বালুচিস্তান পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, সেখানে 2টি গুরুত্বপূর্ণ প্রত্নক্ষেত্র আবিষ্কার করা হয়েছে। 4 পূর্ব দিকে হরপ্পা সভ্যতার চিহ্ন পাওয়া গেছে আলমগীর পর্যন্ত, এই অঞ্চলটি ছিল দিল্লির পূর্ব দিকে। 5 প্রায় 7 লক্ষ কিলোমিটার জুড়ে ছড়িয়ে রয়েছে হরপ্পা সভ্যতা। 22 দাগের কোশ্চিন, পৃষ্ঠা নম্বর 35 ভারতীয় উপমহাদেশে কোন সভ্যতাতে প্রথম নগর গড়ে উঠেছিল? হরপ্পা সভ্যতাতে। 22 হরপ্পাকে প্রথম নগরায়ণ বলা হয় কেন? না, ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতাতে প্রথম নগর গড়ে উঠেছিল বলে তাই একে প্রথম নগরায়ণ বলা হয়। 23 দাগের কোশ্চিন, 2টি বড় নগর ছিল কি? হরপ্পা মহেঞ্জোদারো। আর 2টি ছোট নগর ছিল কি? না, লোথাল ও কালীবঙ্গাল। 24 হরপ্পা সভ্যতার প্রধান কেন্দ্রগুলির নাম লেখো। খুব ভালো কোশ্চিন, পরীক্ষায় হয়তো একটা বা দুটো আসতে পারে, তো সবগুলো না আসতে পারে। হরপ্পা সভ্যতার প্রধান কেন্দ্রগুলির মধ্যে লোথাল, বানাওয়ালি, সুরকোটা, ঢোলাভিয়া, কুন্তাসি, মহেঞ্জোদারো, হরপ্পা, কালীবঙ্গাল ও চানাউদারো। তারপরে চলে আসি, সিটাডেল কি? হরপ্পার নগরগুলিতে বসতি অঞ্চল 2টি স্পষ্ট আলাদা এলাকায় ভাগ করা হয়েছিল। শহরের একটি উঁচু এলাকা থাকতো, তবে সিটাডেল বলা হয়, ঠিক আছে, তাকে সিটাডেল বলা হয়। এই এলাকাটি একটা বানানো ঢিবির উপর অবস্থিত ছিল। এই সিটাডেল হরপ্পা শাসনকর্তারা থাকতেন, অর্থাৎ সিটাডেল যেহেতু উঁচু স্থান, ঠিক আছে, সেখানে হচ্ছে হরপ্পা শাসক বর্গরা বা শাসনকর্তারা তারা ওইখানে থাকতেন এবং তারা ওখান থেকে দেখাশোনা করতো সাধারণ মানুষের ঠিকঠাক কাজ করছে কিনা। আচ্ছা 26 হরপ্পা সভ্যতায় কোন নগরে সিটাডেল ছিল না? চানউদারোতে। 26টা কোশ্চেন দিলাম, অবশ্যই কিছুদিনের মধ্যে তোমাদের 2-1 দিনের মধ্যে অবশ্যই তোমাদের পার্ট 2 দেওয়া হবে। আরেকবার দেখে নাও এই যে কোশ্চেনগুলো, প্রধান কেন্দ্রগুলোর নাম ঢোলাভিয়া, কুন্তালি, এগুলো সব কালীবঙ্গাল, চানাউদারো, সব দেখে নাও, খুব ইম্পর্ট্যান্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর এরকম অবশ্যই ভিডিও পেতে হলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে, দিলে তোমরা তোমাদের ক্লাসের প্রত্যেকটি অধ্যায়ের সমস্ত ভিডিও, পাঠ্য বই খুঁটে ওই প্রশ্ন, অনুশীলনী সবগুলো তোমরা পেয়ে যাবে। আজ এখানে রাখছি।